গতকালই প্রধানমন্ত্রী মনমোহন সিংহের পদত্যাগ দাবি করেছেন লালকৃষ্ণ আদবানি, রাজনাথ সিংহ। পবন কুমার বনসল ও অশ্বিনী কুমারের পর তাকে টার্গেট করেছে বিজেপি। রবিবার দুপুরে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ দেখালো বিজেপির যুব শাখার কর্মীরা। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়। তাদের দাবি, প্রধানমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। কংগ্রেস মন্ত্রীদের বিরুদ্ধে একাধিক দুর্নীতির ইস্যুতেই জবাবদিহির দাবিতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগানও দিতে থাকেন বিজেপির যুবকর্মী সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান দিয়ে বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়া হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে রেসকোর্স মেট্রো স্টেশন পর্যন্ত 144 ধারা জারি করা হয়েছে। সারদাকাণ্ডের তদন্তে জেরা চলছে সুদীপ্ত দেবযানীকে। রোজই উঠে আসছে নতুন নতুন তথ্য। গোয়েন্দাদের দাবি, বিপর্যয়ের আঁচ আগেই পেয়েছিলেন সুদীপ্ত সেন। সেই বিপর্যয় সামাল দেওয়ার জন্য নতুন নতুন ছকও কষেছিলেন তিনি, কিন্তু শেষ রক্ষা হয়নি। গোয়েন্দাদের দাবি, বেতন বন্ধ হয়ে যাওয়ায় এপ্রিলের 15 তারিখে সারদার মিডল্যান্ড পার্কের অফিসে বিক্ষোভ দেখাতে থাকেন কর্মীরা। গোয়েন্দাদের দাবি, সুদীপ্ত জানিয়েছেন, পলাতক থাকা অবস্থাতেই ওই দিন অফিসের পদস্থ কর্তাদের সঙ্গে ফোনে কথা হয় তাঁর। কর্মীদের আশ্বাস দেন, নির্দিষ্ট সময়ে দিয়ে দেওয়া হবে বেতন। বিপর্যয় সামাল দিতে মেয়াদ শেষে ফেরত দেওয়া দূরস্থান আমানতকারীদের টাকা আরও 6 মাস আটকে রাখার পরামর্শ দেন সুদীপ্ত। গোয়েন্দাদের দাবি, সুদীপ্ত জানিয়েছেন, মেয়াদ শেষে টাকা ফেরতের দাবিতে এজেন্টদের ওপর চাপ দিতে থাকেন আমানতকারীরা। তখন তিনি এজেন্টদের পরামর্শ দেন, আমানতকারীদের বলুন ওই টাকা পুনরায় লগ্নি করতে। 6 মাস পর সুদসহ ফেরত দেবে সারদা। গোয়েন্দা সূত্রে খবর, সংস্থার 2500 কর্মীর মাসে বেতন ছিল 5 কোটি টাকা। 3 মাস বন্ধ ছিল বেতন। পুলিশের দাবি, ওই 15 কোটি টাকা নিয়ে পশ্চিম ভারতের নতুন মানি মার্কেটিং সংস্থা খোলার পরিকল্পনা করেন সুদীপ্ত। সেখান থেকে যে আমানত সংগৃহীত হবে তা দিয়ে পূর্ব ভারতের বিপর্যয় সামাল দিতে চাইছিলেন সারদা কর্তা। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে একদিন একই সঙ্গে ক্লাস নেন অধ্যাপক অমর্ত্য সেন ও সুগত বসু। একই সঙ্গে চলে অর্থনীতি ও ইতিহাসের ক্লাস। হয়তো তেমনই প্রেসিডেন্সিতে এবার একই বিষয়ে পড়াতে দেখা যাবে ইংরেজির অধ্যাপক উপাচার্য মালবিকা সরকার ও পদার্থবিদ্যার বিভাগীয় প্রধান সৌমক রায় চৌধুরীকে। এমনই পাঠ্যক্রমের বিন্যাস আনছে প্রেসিডেন্সি। প্রথাগত বিষয়কে ভেঙে তৈরি হচ্ছে যুগোপযোগী আদল, যেখানে অনার্স পড়ুয়াদের বাধ্যতামূলক পড়তে হবে 10টি বিষয়। সেখানে বিজ্ঞানের পড়ুয়াদের কলা বিভাগের বিষয় কিংবা কলা বিভাগের পড়ুয়াদের থাকবে বিজ্ঞান বিষয়। 7 অধ্যাপকের কমিটি যে পাঠ্যক্রমের খসড়া তৈরি করেছে, শনিবার তার অনুমোদন দিয়েছে প্রেসিডেন্সি কাউন্সিল। যেমন অনার্স ছাড়াও প্রথম 2 বছরে পড়তে হবে 10টি আবশ্যিক বিষয়। উদাহরণস্বরূপ আবশ্যিক হবে প্রাত্যহিক জীবনে পদার্থবিদ্যা, ভারতীয় সংবিধানের মূল প্রতিপাদ্য কিংবা ইংরেজিতে ভারতীয় সাহিত্যের মতো বিষয়। এর মধ্যে কলা বিভাগের পড়ুয়াদের জন্য আবশ্যিক ন্যূনতম 2টি বিজ্ঞান বিষয়। বিজ্ঞান বিষয়ের পড়ুয়াদের জন্য নিদেন পক্ষে 2টি কলা বিভাগের বিষয়। পছন্দসই বিষয় বাছতে 2 সপ্তাহ সময় পাবেন পড়ুয়ারা। নিজের অনার্স বিষয়ে প্রথম বছর শেষে পরিবর্তনের সুযোগ পাবেন ছাত্রছাত্রীরা। আগামী জুলাই থেকে নতুন পাঠ্যক্রমের এক্সপেরিমেন্ট শুরু। ধোনির শহরে গম্ভীরদের বিসর্জনের অপেক্ষা। গেলরা কফিনে শেষ পেরেকটা পুঁতলেই পেপসি IPL 6 শেষ হয়ে যাবে গতবারের চ্যাম্পিয়নদের জন্য। এমনই অ্যান্টি ক্লাইম্যাক্সে নিজেদের ক্যাচমেন্ট অঞ্চলের বিকল্প শহরে প্রথম ম্যাচে নামছে কলকাতা নাইট রাইডার্স। 48 ঘন্টা আগে রুদ্ধশ্বাস ম্যাচে দিল্লিকে হারিয়ে এমনিতেই তেতে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স। বেঙ্গালুরুর বাড়তি USP ক্যাপ্টেন কোহলির তেজিয়ান ব্যাট। বিপক্ষে নাইট রাইডার্সকে দেখলেই আবার ঝলসে ওঠার পুরনো বদভ্যেস আছে ক্রিস গেলের। তাই নাইটদের সামনে কঠিন টার্গেট। স্থানীয় কিউরেটরের দাবি, উইকেট নাকি যথেষ্ট শক্ত। কংক্রিট উইকেটের মতো সমান বাউন্সে বল ব্যাটে আসবে। কিন্তু তাহলে তো স্ট্রোক প্লে আরও সহজ হবে। তাতে কি নারিন থামাতে পারবেন গেলকে? উত্তরটা জানে না নাইট ম্যানেজমেন্ট।